সবাইকে ধন্যবাদ যে এবং অবশ্যই বাড়ি ভাইকে ধন্যবাদ যে তিনি এরকম একটা বিষয় বেছেছেন এবং আমাকে বলতে বলেছেন। কাজেই আমি খুবই আনন্দিত এবং একই সঙ্গে এরকম একটা বিষয়ে এই সময় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, এই বিষয়টাতে আমি খানিকটা চিন্তিত। কারণ যেদিক থেকে বিষয়গুলো যাচ্ছে এখন, মানে এখন যেভাবে এই সামগ্রিক যে অবস্থাটা তৈরি হয়েছে, সেটা খুবই উদ্বেগজনক বলে আমার নিজের মনে হচ্ছে বিগত 2-3 দিন ধরে বিশেষত। কারণ উম, অবস্থা ভালো নয়। যাই হোক, আহ, আপনারা যে টাইটেলটা দিয়েছেন এখানে, যে শিরোনামটা দিয়েছেন, সেই শিরোনামটা ধরে আমি আমার মতো করে একটা নতুন শিরোনাম দিয়ে এটা প্রায় লিখেই ফেলেছি। এটা আপনারা কখনো কখনো যদি এটা মনে করেন যে লিখিত টেক্সট হিসাবে আলোচনা করবেন, তাহলে এটা আমার বাড়ি ভাইকে দেওয়া আছে। তিনি যদি বন্ধু বান্ধবদের মধ্যে এটা ছড়িয়ে দেন তাহলে আরো ভালো। তো আমার মতে এটা, আপনারা যেটাকে নাফস বলছেন, সেই নফসীয় রাজনৈতিক ক্ষমতার নকশা এবং নির্বাচনী বিলোপকরণ, নাৎসি জার্মানি থেকে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার, এইটা ধরে আমি কথা বলবো। আপনারা যখন এটা আমাকে বলবার জন্য আমন্ত্রণ জানান, তখন আমার বারবার মনে হচ্ছিল যে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি বৈশ্বিকভাবে এবং ভারতেও, যে আমাদের এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেটাকে বুঝতে হলে গ্রামসির যে কথাটা খুব ইদানিং বিভিন্নভাবে, সে ইনস্টাগ্রাম পোস্টেই হোক, ভাইরাল হয়ে যাওয়া টি শার্টেই হোক, প্রচুর জায়গায় আন্তোনিও গ্রামসির যে কথাটা আজকাল ঘুরছে, বিগত বেশ কয়েক বছর ধরে, যে কথাটা খুব ট্রেন্ডি কথা, কিন্তু সেই কথাটাই ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার এখন মনে হচ্ছে। যেখানে গ্রামসি বলছেন, আমরা কি এমন এক সংকটের সময়ে বাস করছি যখন আসলে যা পুরাতন তা মরে যাচ্ছে, আর যা নতুন তা জন্ম নিতে পারছে না। আহ আমার মনে হয় যে আমাদের সময়টাকে এর থেকে ভালোভাবে আহ আর কখনোই কোনোভাবেই ব্যক্ত করা সম্ভব না। বর্তমান বিশ্বে করোনা মহামারী, জলবায়ু সংকট, যুদ্ধ, অভিবাসন নিয়ে তথাকথিত সংকট দেশে দেশে, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের নিজেদের দেশে একটা ভয়াবহ ঘটনা। সেটাই হচ্ছে এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই এক ধরনের নাগরিকত্ব বিলোপকরণ। ভারতে আমাদের যে নির্বাচন কমিশন, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা একটা প্রক্রিয়া তৈরি করেছেন যেটার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR, যেটা নিয়ে ব্যাপক বিতর্ক এবং রক্তক্ষরণ চলছে। কমিশনের পক্ষ থেকে মূলত যে কথাটা এসছে এটা করার যুক্তি হিসাবে, যে তারা ভোটার তালিকায় মৃত এবং ভুয়ো ভোটার রোধের কথা বলছেন। কাজেই পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের ক্ষেত্রে এই বাস্তবতাটা কিন্তু একেবারে উল্টো, মানে ওনাদের যে ক্লেম তার একেবারে উল্টো। আপনারা জনমিতির রাজনীতির কথা বলেছেন, তার প্রাথমিক পাঠ অতিক্রম করে এখানে প্রশ্ন উঠছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির গেরুয়াকরণ যা হয়েছে, তার ইসলামোফোবিয়া, যা বিশ্বেন্দুদার সঙ্গে সম্পূর্ণ সহমত হয়েই বলা যায় যে নতুন কিছু নয়, আসলে এটা এক ধরনের ঔপনিবেশিক রাষ্ট্রের ঔপনিবেশিক যে কাঠামোর, তার এক ধরনের এক্সটেনশন হিসাবে এই প্রতিষ্ঠানগুলোতে ইসলামোফোবিয়া রয়েছে। এবং একটা নতুন সংজ্ঞা হিসাবে আমরা দেখতে পাচ্ছি, বা একটা নতুন পরিস্থিতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি, যে মানুষ বাতিল হয়ে গেছে তাদের জীবনের উপর রাষ্ট্র কর্তৃক, আপনারা যেটাকে বলছেন নাফসীয় রাজনৈতিক ক্ষমতা বা বায়োপলিটিক্যাল পাওয়ার, তার এক ধরনের চর্চা হচ্ছে এবং তার একটা নকশা তৈরি হচ্ছে। তো এই যে এক দেশ এক নির্বাচন এবং SIR কে ধরে, এটা আপনারা খুবই ঠিকই বলেছেন যে অনেক রাজনৈতিক চিন্তক যারা ভারতীয় রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, তারা একে স্থান কাল পাত্রের গেরুয়া কবিরাজি হিসাবে শনাক্ত করেছেন। তো মূলত আমি যে কথাগুলো বলবো, তার সঙ্গে সঙ্গে আমরা যেভাবে বহু ব্যবহৃত করি যে
কনসেপ্ট গুলো, সেটা কোথাও মিশেল ফুকোর বায়োপলিটিক্স হতে পারে, জর্জিও আগামবেনের বেয়ার লাইফ হতে পারে, আশিল এমবেবের নেক্রোপলিটিক্স হতে পারে। এই তাত্ত্বিক কাঠামোগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই একটা হিসাব মেলাতে পারি যে কিভাবে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধন রাষ্ট্রের হাতে একটি নফসীয় হাতিয়ার হয়ে উঠেছে। নাৎসি জার্মানি, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের উদাহরণের মাধ্যমে আমরা এই প্রক্রিয়ার সাদৃশ্য পার্থক্য দুটোই একটু ভেবে দেখব এবং দেখব কিভাবে উপর থেকে এক ধরনের রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে থেকে এক ধরনের নফসীয় ক্ষমতার অভ্যাস চলছে, একটা অনুশীলন চলছে, এবং কোথাও এটাও খুঁজে দেখার খানিকটা ইচ্ছা থাকবে যে এর নিচ থেকে কোনো প্রতিরোধ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি একটি বইয়ের কথা বলতে চাই, সেটি যেহেতু নতুন বেরিয়েছে কাজেই খুব কম মানুষের কাছেই সেটি পৌঁছেছে। রণবীর সমাদ্দার খুব সাম্প্রতিক সময়ে একটি মনোগ্রাফ ধরনের বই, বইটি খুব বিস্তৃত বই নয়, বইটির পিডিএফ খুব সহজে উপলব্ধ, আপনারা চাইলে আপনাদেরকেও আমি সেটা পাঠিয়ে দিতে পারি। সেখানে উনি বইটির নাম দিয়েছেন বায়োপলিটিক্স ফ্রম বিলো, নিচ থেকে উঠে আসা নফসীয় রাজনীতি। কাজেই তার কথাও খানিকটা বলবো এবং কেন বলছি সে কথাও খানিকটা বলবো। তো এই যে নফসীয় রাজনৈতিক ক্ষমতা বা বায়োপলিটিক্যাল পাওয়ার, তার তাত্ত্বিক ভিত্তিটা কি? এই ক্ষমতা বলতে আমরা সেই ক্ষমতাকে বুঝি যা সরাসরি জনসংখ্যার, পপুলাসের জীবন, দেহ, স্বাস্থ্য, জন্ম, মৃত্যু, এমনকি প্রজনন অবধি নিয়ন্ত্রণ করে। তো মূলত মিশেল ফুকোর বায়ো পাওয়ার থেকে এটার জন্ম হচ্ছে। ফুকো জনসংখ্যার শাসন হিসাবে নফসীয় ক্ষমতার কথা বলছেন। তার হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি বইতে এই বায়ো পাওয়ার ধারণাটি প্রবর্তন করছেন এবং দেখাচ্ছেন যে সপ্তদশ শতক থেকে ইউরোপে ক্ষমতার দুটো মেরু বিকশিত হয়। একদিকে শৃঙ্খলামূলক ক্ষমতা, ডিসিপ্লিন, যা ব্যক্তির দেহকে শাসন করছে, অন্যদিকে জনসংখ্যার স্তরে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, যা জন্মহার, মৃত্যুহার, রোগ ব্যাধি ও দীর্ঘায়ু নিয়ন্ত্রণ করছে। এই দ্বৈত প্রক্রিয়ার নামই বায়োপলিটিক্স, যা আমাদের পরিভাষায় বা আপনারা যেভাবে দেখতে চাইছেন নফসীয় রাজনৈতিক ক্ষমতার কথা হিসাবে উঠে আসছে। কলেজ দ্য ফ্রান্সে দেওয়া একটি বক্তৃতাতে ফুকো ব্যাখ্যা করছেন যে পুঁজিবাদের বিকাশের জন্য এই বায়ো পাওয়ার অপরিহার্য ছিল, কারণ পুঁজি ও মানুষের সঞ্চয়ের সমন্বয়, উৎপাদনশীল শক্তির সম্প্রসারণ এবং মুনাফার পার্থক্যমূলক বন্টন, এই সবকটাই সম্ভব হয়েছিল বায়ো পাওয়ারের বিভিন্ন রূপের মাধ্যমে। এটা ফুকোর মত। আমরা যদি আগামবেনে যাই তাহলে খুব ছোট করে বলতে হলে তিনি যেভাবে দেখছেন যে তার হোমোসাকার বইতে তিনি বলছেন যে প্রাচীন রোমান আইন থেকে হোমোসাকারের ধারণাটি পুনরুদ্ধার করছেন এবং বলছেন যে ব্যক্তিকে মেরে ফেললেও তা হত্যা হিসাবে গণ্য হয় না, আবার ধর্মীয় বলিও দেওয়া যায় না। এই যে দ্বৈততার মধ্যে সেই আটকে থাকা ব্যক্তির জীবন হয়ে ওঠে বেয়ার লাইফ, অর্থাৎ কেবল জৈবিক অস্তিত্ব, যার কোনো রাজনৈতিক মূল্য নেই। আগামবেনের মতে আধুনিক রাষ্ট্রের একটা স্টেট অফ এক্সেপশন আছে, ব্যতিক্রমী অবস্থার স্তর আছে, সেই স্থান যেখানে আইন স্থগিত হয়ে যায়, অর্থাৎ আইন বলে যা বোঝা হচ্ছিল, এবং প্রশাসনিক ক্ষমতা সরাসরি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে। উনি নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের উদাহরণ দিচ্ছেন, আমরা ভারতের ডিটেনশন ক্যাম্পকে এই ব্যতিক্রমী অবস্থা বা স্টেট অফ এক্সেপশনের উদাহরণ হিসাবে ধরতে পারি। আপনারা যে নফসীয় ক্ষমতার কথা বলছেন, বায়োপলিটিক্যাল পাওয়ারের কথা বলছেন, সেক্ষেত্রে এটাই হচ্ছে, এই বেয়ার লাইফই হচ্ছে সেই ক্ষমতার প্রয়োগের পর চরম পরিণতি, যেখানে ওই আর কি মানে পর্যবসিত হচ্ছে একজন ব্যক্তি কেবলমাত্র নিজের জৈবিক অস্তিত্বে, যার কোনো রাজনৈতিক মূল্য থাকছে না। আমরা যদি আশিলে এমএমবে কে দেখি, তার নেক্রোপলিটিক্স এর ধারণা, সেটা ওখানে তিনি একটা খুব জরুরি কথা বলছেন যে আধুনিক রাষ্ট্র শুধু তো জীবন নিয়ন্ত্রণ করে না, বরং কারোর জীবনকে বাঁচতে দেওয়া,
আর কারুর মৃত্যুকে হতে দেওয়ার একটা রাজনীতি তৈরি করে। এই ধারণাকে আরেকটু যদি আমরা বিকশিত করি, তাহলে আমরা এই বায়োপলিটিক্স এবং নেক্রোপলিটিক্স এর সমন্বয় ঘটিয়ে এক ধরনের সঞ্চালনের সাম্রাজ্যবাদ দেখতে পারি, অর্থাৎ ইম্পিরিয়ালিজম অফ সার্কুলেশন। এটাকেও কিন্তু আমরা এই দু ধরনের গভর্নেন্সের ধরনেরকে মিশিয়ে আমরা একটা রূপ হিসাবে এই সঞ্চালনের নয়া সাম্রাজ্যবাদকেও বুঝতে পারি। রণবীর বাবুর যে বইটির কথা, সদ্য প্রকাশিত 2025-এর বইটির কথা হচ্ছে, সেই বইটিতে যে ধারণা দেওয়া হচ্ছে যে যখন রাষ্ট্র উপর থেকে নফসীয় নিয়ন্ত্রণ আরোপ করে, তখন আমরা যাদের নিম্নবর্গের মানুষ বলছি, তাদের মধ্যে থেকে এক ধরনের পারস্পরিক যত্ন, মিউচুয়াল কেয়ার, সংহতি এবং প্রতিরোধের মাধ্যমে একটা বিকল্প জনশক্তি গড়ে ওঠার সম্ভাবনা দেখা যায়। আমরা এই তাত্ত্বিক কাঠামোগুলো দিয়ে মোটামুটি বুঝতে চেষ্টা করব যে কিভাবে এসআইআর প্রক্রিয়া নফসীয় ক্ষমতার হাতিয়ার হয়ে উঠছে। 1933 সালে নাৎসিরা যখন ক্ষমতা দখল করছেন, ইহুদিদের বিরুদ্ধে আইনি বৈষম্য শুরু হচ্ছে। 1935 সালের নুরেমবার্গ আইন এই নফসীয় নিয়ন্ত্রণের চরম উদাহরণ। তো এই যে রাইখের নাগরিকত্ব আইন, সেখানে কি বলা হচ্ছে, সেটি ঘোষণা করছে যে জার্মান বা তাদের সম্পর্কিত রক্তের ব্যক্তিরাই রাইখের নাগরিক হবেন। ইহুদিরা রাষ্ট্রের প্রজা অর্থাৎ সাবজেক্ট হিসাবে থাকলেও তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। দ্বিতীয় আইন আসে জার্মান রক্ত ও সম্মান রক্ষার আইন। সেখানে কি বলছে, ইহুদি ও আর্য এখানে আপনারা জার্মান হিসাবে পাঠ করুন, তাদের মধ্যে বিবাহ ও যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হচ্ছে। এই আইন দুটি ইহুদিদের বেয়ার লাইফে পরিণত করার প্রথম ধাপ। এরপরে যেটা হবে, নাৎসি যে প্রচার যন্ত্র, আজকের দিনের বহু কথিত প্রোপাগ্যান্ডা, তারা ইহুদিদের ইঁদুর, জীবাণু এবং মহামারী হিসাবে চিহ্নিত করা শুরু করবে। 1935 সালের যে পার্টি কংগ্রেস হবে, সেখানে নাৎসি বায়োমেডিক্যাল নীতির অন্যতম একজন স্থপতি ছিলেন, যার নাম গেরহার্ড ভাগনার। তিনি ইহুদিদের রোগাক্রান্ত জাতি বলবেন, রোগের মূর্ত প্রতীক বলে ঘোষণা করবেন। এই যে ডিহিউম্যানাইজেশন, এটা সাধারণ জার্মানদের মনে ইহুদিদের হত্যা করা সম্পর্কে সব রকম নৈতিক বাধা দূর করে দেবে এবং শেষ পর্যন্ত হবে সেই ঐতিহাসিক লজ্জা হলোকস্ট। হানা আরেন্ট কিন্তু অরিজিনস অফ টোটালিটেরিয়ানিজমে দেখাচ্ছেন যে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ব্যক্তিরা মানুষের নমুনা হয়ে দাঁড়ান, স্পেসিমেন্স অফ দ্য হিউম্যান অ্যানিমাল, এছাড়া তারা কিচ্ছু নন। এটাই ছিল নফসীয় রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে বর্বর রূপ, অথবা আমরা এটা বলতে পারি যে এটা ছিল আধুনিকতার সবচেয়ে বর্বর রূপ। এখন আসামের ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে নাগরিকত্বের যন্ত্রণা এবং সন্দেহভাজন মুসলমান তৈরি করা হচ্ছে, মিয়ার চরিত্র তৈরি করা হচ্ছে, সেখানে আপনারা দেখতে পাবেন নাগরিক পঞ্জি এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএ, এটার একটা দ্বৈত কাঠামো আছে, যেখানে এই নফসীয় রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে প্রকট রূপটা দেখা যাচ্ছে। 2019 সালের সিএ পাকিস্তান, আফগানিস্তান ও আপনাদের দেশ বাংলাদেশ, সেখান থেকে আসা অমুসলিম উদ্বাস্তুদের দ্রুত নাগরিকত্ব দেয়, কিন্তু মুসলিমদের সেখানে বাদ রাখা হয়েছে। অন্যদিকে আসামের এনআরসি প্রক্রিয়ায় প্রায় 19 লাখ মানুষ বাদ পড়েছেন। এদের মধ্যে অধিকাংশই কিন্তু সংখ্যা গুরু হচ্ছেন বাঙালি মুসলমান। এর মধ্যে আপনারা একজনের গল্প আমরা বলতে পারি, জীবন তার সত্যি গল্পই হয়ে গেছে, কারণ ইনি অত্যন্ত মর্মান্তিক একটা গল্প। এটা থেকে আপনারা এই নফসীয় নিয়ন্ত্রণের একটা নগ্ন উদাহরণ পাবেন। 2011 সালে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে ডাকে, তার নাম রহিম আলী। গুরুতর অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেন। ট্রাইব্যুনাল 2012 সালের 19শে মার্চ এক্স পার্টি রায়ে তাকে বিদেশি ঘোষণা করে, যদিও তার বাবা মায়ের নাম 1965 ও 1970 সালের ভোটার তালিকায় ছিল এবং তার নিজের নাম 1985 ও 1997 সালের তালিকায় ছিল।
তবুও তাকে নাগরিকত্ব প্রমাণের অসম্ভব বোঝা বহন করতে হয়েছিল। 2024 সালের 11 জুলাই সুপ্রিম কোর্ট অবশেষে তার পক্ষে রায় দিলেও রহিম আলী মারা গেছেন 2.5 বছর আগে। তখনও বিদেশি হিসাবেই কিন্তু তিনি চিহ্নিত ছিলেন। আসামে বাঙালি মুসলিমদের বহু দশক ধরে উইপোকা, অনুপ্রবেশকারী এবং জনসংখ্যার জন্য অকল্যাণকর চাপ এইসব হিসাবে চিহ্নিত করা হয়েছে। 2020 সালে যখন কোভিড মহামারী শুরু হয়, তখন এই মানুষজনদেরকে করোনা জিহাদি এবং ভাইরাস ছড়ানোর উৎস বলে আখ্যা দেওয়া হয়। জনসংখ্যার 35% হওয়া সত্ত্বেও আসামের 16 জন মন্ত্রীর মধ্যে কোনো মুসলমান নেই, 34 জন জেলা আধিকারিকের মধ্যে কোনো মুসলমান নেই, গুয়াহাটি হাইকোর্টের 23 জন বিচারকদের মধ্যে কোনো মুসলমান নেই। অথচ আপনি উল্টো ছবি আরেকটা দেখতে পাবেন। 2021 সালের হিসাব বলছে আসামে মোট অপরাধমূলক বন্দীদের মধ্যে 61% মুসলমান মানুষ রয়েছে। এই ভুয়া অপরাধীকরণের মাধ্যমে রাষ্ট্র একটা গোটা সম্প্রদায়কেই সন্দেহভাজন করে তুলেছে, তাকে চিহ্নিত করেছে, তাদের জীবনকে বেয়ার করে তুলেছে। এটাই আমাদের প্রেক্ষিতে নফসি ও রাজনৈতিক ক্ষমতার চরম প্রকাশ। এবার আসি বিহার। বিহারে এসআইআর প্রক্রিয়া সবচেয়ে বড় মাপের ভোটার বিলোপ অভিযান হিসাবে চিহ্নিত হয়েছে এখনো অবধি। আমার ধারণা পশ্চিমবঙ্গে এই সংখ্যা আরো বেশি হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিহারে প্রায় 69 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার সংখ্যা ছিল প্রায় 7,90,00,000। এসআইআর পরবর্তী তালিকায় তা কমে 7,24,00,000 নেমে এসছে, অর্থাৎ প্রায় 8.3% ভোটার নফসীয় ক্ষমতার শিকার। বিহারে এসআইআর এর সব থেকে বিতর্কিত দিক ছিল নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব ভোটারের উপর চাপিয়ে দেওয়া। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে এটা নাগরিকত্বের প্রমাণ চাইতেই পারেন এবং তারা এটা চাইতেই পারেন, তারা নাকি এটাই চাইতে পারেন, সেই বোঝা ভোটারের উপর বর্তাবেই। কিন্তু বাস্তবে দেখা গেছে বিহারে 99% যারা বাদ পড়েছেন তাদের পেছনে নাগরিকত্ব কোনো ফ্যাক্টর ছিল না। অর্থাৎ এই যে বিদেশি এবং অনুপ্রবেশকারী এই শনাক্তকরণের নামে প্রকৃতপক্ষে সাধারণ নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে। এইটা নাফসীয় ক্ষমতার একটা ক্লাসিক কৌশল। আইনি প্রক্রিয়ার আড়ালে জনসংখ্যার নির্দিষ্ট অংশকে নির্দিষ্ট করে অযোগ্য ঘোষণা করা। বিহারে এসআইআর এর সময় মুসলিম সম্প্রদায়ের লোককে অসামঞ্জস্যপূর্ণভাবে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এর জবাবে নির্বাচন কমিশন এই অভিযোগকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে যে ভোটার তালিকার ডেটাবেসে কোনো ভোটারের ধর্ম সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয় না। কিন্তু এই যুক্তি নফসীয় ক্ষমতার সূক্ষ্মতা বোঝাতে ব্যর্থ, কারণ ধর্মের তথ্য না থাকলেও ভৌগোলিক ও জনমিতিক টার্গেটিং এর মাধ্যমে পরোক্ষভাবে সংখ্যালঘুদের বাদ দেওয়া সম্ভব। সীমান্তবর্তী জেলা কিষানগঞ্জ, আরিয়া এবং পূর্ণিয়ায় যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানেই বাদ পড়ার হার সবচেয়ে বেশি। এটাই হচ্ছে নফসীয় ক্ষমতার ভৌগোলিক নকশার প্রমাণ। বিহারে এসআইআর সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়ে। 26 সালের জানুয়ারিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মন্তব্য করে, বিহার এসআইআর কে একটি ঘোরাফেরা করা তদন্তে পরিণত করবেন না। আদালতের এই পর্যবেক্ষণ ইঙ্গিত দেয় যে এই নফসীয় ক্ষমতার অতিরিক্ত প্রসার সম্ভবত, এখন যদিও আমার অন্য কথা মনে হচ্ছে, কিন্তু সেই সময় অবধিও বিচার বিভাগের কাছেও উদ্বেগজনক হয়ে উঠছিল। এবার আসি পশ্চিমবঙ্গের প্রশ্নে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নেওয়া হলেও এটি এক সুপরিকল্পিত নির্বাচনী বিলোপকরণ অভিযানে পরিণত হয়েছে, যা নফসীয় রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে পরিশীলিত উদাহরণ। কেন বলছি? নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী খসড়া তালিকায় 58 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে 63.66 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং আরো 60.6 লক্ষ ভোটার বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে।
সবচেয়ে ভয়াবহ চিত্র, এই মুহূর্তে প্রটেস্ট চলছে সেই অঞ্চলগুলোতে। সুজাপুর বিধানসভা কেন্দ্র, যেখানে মোট ভোটারের প্রায় 52.50% এবং রঘুনাথগঞ্জ কেন্দ্রে 45.90% ভোটারকে বিচারাধীন তকমা দেওয়া হয়েছে। এই বিচারাধীন অবস্থাটাই আসলে ওই আগামবেন যাকে বলছেন বেয়ার লাইফ, তার সাম্প্রতিকতম রূপ, যেখানে ব্যক্তি শারীরিকভাবে বিদ্যমান কিন্তু রাজনৈতিকভাবে অধিকারগতভাবে মৃত। বাদ দেওয়ার এই যে ভৌগোলিক প্যাটার্ন, এটাও নফসীয় ক্ষমতার নকশাকে স্পষ্ট করে। 2021 সালের নির্বাচনে যেসব সীমান্তবর্তী জেলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেই সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে। এই জেলাগুলো মিলিয়ে প্রায় 125টারও বেশি আসন প্রভাবিত হয়েছে। শহরাঞ্চলেও ব্যাপক ভোটার বাদ পড়েছেন। উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্রে, শুধু উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্রে প্রায় 4.7 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং উত্তরবঙ্গের বিপুল সংখ্যক মতুয়া ভোটার আক্রান্ত হয়েছেন। তাদের দাবি, প্রায় 90% মতুয়া সম্প্রদায়ের ভোটার এই প্রক্রিয়ায় আক্রান্ত। একইভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মালদা ও মুর্শিদাবাদে ব্যাপক ভোটার বাদ পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন ভবানীপুর, সেখানে 47,094টি নাম বাদ পড়েছে। অথচ দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী, তার নন্দীগ্রামে ভোটার বেড়েছে। এই বৈপরীত্য নফসীয় ক্ষমতার একটা পক্ষপাতমূলক প্রয়োগ রয়েছে সেটাকে প্রমাণ করছে। এসআইআর এর সবচেয়ে নৃশংস দিকটা হলো নারী ভোটারদের উপর অতিরিক্ত প্রভাব। প্রতিটা কেন্দ্রেই নারী ভোটারদের বাদ দেওয়ার হার পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, কারণ মেয়েরা প্রায়ই বিয়ে, কাজ বা অন্য কারণে স্থান পরিবর্তন করেন, তাদের কাছে নথি সংরক্ষণের সুযোগ ও সামর্থ্য কম থাকে। পরিবারের পুরুষের নামের সঙ্গে পরিচয় আবদ্ধ থাকায় প্রজেনি ম্যাপিং এর মাধ্যমে যখন তাদের যোগসূত্র বিচ্ছিন্ন হয়, তখন তারাই প্রথম শিকারে পরিণত হচ্ছে। এটা নফসীয় ক্ষমতার লিঙ্গভিত্তিক মাত্রা, যেখানে পিতৃতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রীয় বর্জন প্রক্রিয়া যা শুরু হয়েছে, তার সঙ্গে একই সাথে কাজ করছে। ফর্ম 7 এর অপব্যবহার এই প্রক্রিয়ার সবচেয়ে জঘন্য দিক। ফর্ম 7 মূলত মৃত্যু, স্থানান্তর বা দ্বৈত নিবন্ধন জানিয়ে নাম বাদ দেওয়ার আইনি কাঠামো, কিন্তু এটা এখন ভয়ানক একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলছেন যে বিজেপি এই ফর্মের অপব্যবহার করে নির্দিষ্ট সম্প্রদায়ের লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। এপিসিআর, তারা একটি মানবাধিকার সংগঠন, তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করেছেন এসআইআর এর উপর। আমরা এটি প্রকাশ করেছি জ্ঞানগঞ্জ উপনিবেশ বিরোধী চর্চা, কর্পোরেট বিরোধী চর্চা থেকে। আমাদের ওয়েবসাইটে এটা পাবেন, এই রিপোর্টটা, এবং আপনারা চাইলে আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করতে পারি। তো এপিসিআর এর এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কে রয়েছে, সেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যে সন্দেশখালী এবং হাওড়া এলাকায় পরিকল্পিতভাবে মুসলিম ভোটারদের ফর্ম 7 এর মাধ্যমে নট ইন্ডিয়ান সিটিজেন এবং ডেথ তকমা দেওয়া হয়েছে। যাদের নামের পাশে ডেথ লেখা তাদের অধিকাংশই জীবিত। মৃত্যুর সনদ ছাড়া এই ফর্ম কিভাবে গৃহীত হলো? আরো চাঞ্চল্যকর অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে আপত্তি তাদের তথ্য কম্পিউটারে টাইপ করা, কিন্তু যিনি আপত্তি জানিয়েছেন এদের সম্পর্কে তাদের তথ্য হাতে লেখা। এটা প্রমাণ করে যে কোনো কেন্দ্রীয় সংগঠন অফিসে বসে বসে ফর্ম 7 পূরণ করছে। প্রত্যেক আপত্তিকারী গড়ে 45 থেকে 70টি ফর্ম জমা দিয়েছেন। এটা ব্যক্তিগত আপত্তি হিসাবে দেখছি না, এটা একটা সুসংগঠিত নফসীয় অভিযান। ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশের 1 মাস পর মার্চের মাঝামাঝি রাতারাতি একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে দেখা যায় যাদের নাম অনুমোদিত বলে চূড়ান্ত তালিকায় ছিল তাদেরকেও বিচারাধীন দেখানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গ্লিচ বলে চিহ্নিত এই ঘটনা 7 কোটি ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
নির্বাচন কমিশন এই গ্লিচ মেনে নিলেও এই ঘটনা প্রশ্ন তোলে, ভোটারের ভাগ্য নির্ধারণকারী এত বড় একটি প্রক্রিয়া যদি এমন কারিগরি ত্রুটির শিকার হয়, তাহলে তার উপর জনগণের আস্থা কতটা যুক্তিযুক্ত। এটাকে নাফসীয় ক্ষমতার একটা নতুন কৌশল, প্রতি মুহূর্তে অনির্দিষ্টতা এবং বিভ্রান্তি তৈরি করা, যাতে নাগরিকরা নিজেরাই নিজেদের ভোটাধিকার থেকে ক্রমশ সরে আসে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তাদের একটি সংগঠন সরাসরি অভিযোগ জানিয়েছে, ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স, তাদের আইনগত ভূমিকাকে উপেক্ষা করে একটা সিস্টেম চালিত বিলোপ প্রক্রিয়া চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সুস্পষ্ট লঙ্ঘন। মালদহের কালিয়াচক ভোটার তালিকা বাদ কালিয়াচকে ভোটার তালিকা থেকে বাদ পড়া 7 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বিক্ষোভকারীরা আটকে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তুগলকি কমিশন বলে আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে তারা বিচার বিভাগীয় কর্মকর্তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বিজেপির নির্দেশে ভোটারদের টার্গেট করছে। সুপ্রিম কোর্ট নিজে এই ঘটনার নজির নিলেও নির্বাচন কমিশন তার নির্বাহী ভূমিকা ছেড়ে নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকায় হঠাৎ করেই অবতীর্ণ হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন সরকারে যারা ক্ষমতায় আছে সেই বিজেপি আরএসএস এর এক দেশ এক নির্বাচন প্রস্তাব। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে এসআইআর এবং এক দেশ এক নির্বাচন মিলে একটা দ্বিমুখী নাফসীয় কৌশল তৈরি হয়েছে। একদিকে এসআইআর এর মাধ্যমে বিরোধী শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে এক দেশ এক নির্বাচনের মাধ্যমে রাজ্য নির্বাচনকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হচ্ছে। একে আমরা ফুকো যেভাবে সরকারতন্ত্র বা গভর্নমেন্টালিটি দেখছেন তার একটা চমৎকার উদাহরণ হিসেবে দেখতে পারি, যেখানে রাষ্ট্র বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে, পপুলাসকে শাসন করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক নির্বাচন বিলকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিহিত করেছেন। আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী দলও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই প্রেক্ষাপটে এসআইআর কে অনেকে স্থানীয় লেভেলে গেরুয়া কবিরাজি হিসাবে চিহ্নিত করছেন, যেটা আপনারাও বলেছেন, যা কেন্দ্রের এক দেশ এক নির্বাচনের বৃহত্তর নাফসীয় পরিকল্পনার অংশ। স্থান কাল পাত্রের গেরুয়া কবিরাজি বলতে কি? বিভিন্ন রাজ্যে বিভিন্ন কৌশল। আসামে এনআরসি, পশ্চিমবঙ্গে ফর্ম 7, বিহারে নাগরিকত্বের বোঝা, একই লোক। সংখ্যালঘু এবং উপনিবেশ পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠী হিসাবে যারা চিহ্নিত হচ্ছেন তাদের ভোটাধিকার থেকে বিতাড়িত করা। এখন এই যে এক ধরনের তুলনামূলক একটা বিচারও আমরা করতে পারি, যে নাৎসি জার্মানির কথা তুলে যেখান থেকে শুরু করেছিলেন, এই ডিহিউম্যানাইজেশন এই মুহূর্তে অলংকারে পরিণত হয়েছে। ইঁদুর, উইপোকা, অনুপ্রবেশকারী। নাৎসি জার্মানি আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে চমকপ্রদ সাদৃশ্য হলো কীটপতঙ্গ এবং রোগ হিসাবে সংখ্যালঘুদের চিহ্নিত করা। নাৎসিরা ইহুদিদের ইঁদুর এবং জীবাণু বলতেন। আসামে বাঙালি মুসলিমদের বলা হয় উইপোকা, মিয়াদের বলা হয় উইপোকা। বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে মুসলিম এবং মতুয়া সম্প্রদায়ের সদস্যদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এই রূপক তিনটি কাজ করছে একইভাবে, একই লক্ষ্যে। তারা শত্রুকে মানুষের বাইরে রেখে দিচ্ছে, মানুষ হিসাবে তাকে আইডেন্টিফাই করছে না, যাতে যখন তাদের নাগরিকত্ব বাতিল করা হচ্ছে, যখন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তখন সহনাগরিকের মনে কোনো নৈতিক সংকট সৃষ্টি হচ্ছে না। এটা নাফসীয় ক্ষমতার এক ধরনের অলংকারিক কৌশল হিসাবে আমরা দেখতে পাই। মহামারীর সময়, এই কোভিড মহামারীর সময় এই সাদৃশ্য আরো প্রকট হয়েছিল। নাৎসিরা ইহুদিদের জাতিগত রোগ বলতো, ভারতে কোভিডের সময় মুসলিমদের করোনা জিহাদি বলে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি ও তথ্যের যৌক্তিকতার আড়লে
সাম্প্রদায়িক টার্গেটিং চালানো হচ্ছে। এটাই নফসীয় ক্ষমতার মহামারী পরবর্তী রূপ। আহ আইনি কাঠামোটা নিয়ে একটু কথা বলা যাক। নুরেমবার্গ আইন যেমন ইহুদিদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছিল, তেমনি সিএএনআরসি এর দ্বৈত কাঠামো আসামে মুসলিমদের নাগরিকত্বকে অনিশ্চিত করে তুলেছে। পশ্চিমবঙ্গে ফর্ম 7 সেই একই কাজ করছে। প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে নির্দিষ্ট সম্প্রদায়কে নট ইন্ডিয়ান সিটিজেন এবং ডেথ তকমা দিয়ে ভোটার তালিকা থেকে বিলোপ করা হচ্ছে। বিহারের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, সেখানে ফর্ম 7 এর পরিবর্তে নাগরিকত্ব প্রমাণের সাধারণ বোঝা চাপিয়ে দেওয়ার কৌশল ব্যবহার করা হয়েছে, কিন্তু ফলাফল একই, নির্দিষ্ট জনগোষ্ঠীকে বেয়ার লাইফে পরিণত করা। এটা নফসীয় ক্ষমতার বহুরূপিতা, একই লক্ষ্যে ভিন্ন ভিন্ন আইনি অস্ত্র। আগামবেনের বেয়ার লাইফ ধারণা ব্যবহার করে আমরা দেখতেই পারি যে আসামের ডিটেনশন ক্যাম্পগুলো যেন একটি ব্যতিক্রমী স্থান, তেমনি পশ্চিমবঙ্গে বিচারাধীন তকমাপত্র ভোটাররাও এক ধরনের বেয়ার লাইফে পরিণত হয়েছে। বিহারের 69 লাখ বাদ পড়া ভোটার এবং পশ্চিমবঙ্গের 60 লাখ বিচারাধীন ভোটার, এরা সবাই সেই বেয়ার লাইফের শিকার, যাদের অপরাধ কেবল সন্দেহভাজন বিদেশি বা যৌক্তিক অসঙ্গতির শিকার হওয়া। যৌক্তিক অসঙ্গতি অর্থে লজিক্যাল ডিসক্রিপেন্সি। পার্থক্য হলো, নাৎসি ক্যাম্পগুলো ছিল মৃত্যু শিবির। ভারতের ক্যাম্প ও বিচারাধীন অবস্থা এখনো গণহত্যার স্তরে পৌঁছায়নি, তবে আপনাদের নতুন করে বলার কিছু নেই, ইউএন এর একাধিক সতর্কবাণী রয়েছে যে ভারত আসলে রাষ্ট্র হিসাবে গণহত্যার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বা গণহত্যার পরিস্থিতি ভারতে রয়েছে। ক্লেয়ার ব্লেনকাউ, আমি ওনার বইটার নাম পরে বলছি, উনি সতর্ক করেছেন, ক্লেয়ার ব্লেনকাউ, হ্যাঁ, সতর্ক করেছেন যে বায়োপলিটিক্যাল রেসিজম যখন আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন এই বেয়ার লাইফ থেকে গণহত্যার পথ খুব বেশি দূরের থাকে না। জেনোসাইড ওয়াচ ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব নীতিকে গণহত্যার সতর্ক সংকেত হিসাবে চিহ্নিত করেছে। এখন আমরা একটু এতক্ষণ এইটা হলো বলে একটু অন্য কথায় যাই। এসআইআর বিরোধী আন্দোলন এবং নফসীয় ক্ষমতার প্রতি পাল্টা। রণবীর বাবুর যে বইটার কথা বলছিলাম, বায়োপলিটিক্স ফ্রম বিলো, সেখানে উনি বলছেন, রণবীর সমাদ্দার, যে কোভিড-19 সংকটের সময় থেকেই ভারতে নিজ থেকে এক নতুন ধরনের জনশক্তি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী আন্দোলনও সম্ভবত যেদিকে যাচ্ছে, একে আমরা নিজ থেকে গড়ে ওঠা এক ধরনের নফসীয় ক্ষমতার প্রতি পাল্টার উদাহরণ হিসাবে দেখতে পারি, যা উপর থেকে চাপিয়ে দেওয়া নফসীয় ক্ষমতার বিরুদ্ধে নিম্নবর্গের জনতার প্রতিরোধ। এসআইআর বিরোধী গণ আন্দোলনের যে লিফলেট বা যে প্রপাগান্ডা, যে ধরনের ভাষ্য সামনে আসছে, সেখানে বারবার বলা হচ্ছে একাধিক জায়গাতে যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র আমাদের গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র। আমরা রাস্তায় নামবো, ফর্ম 7 এর অপব্যবহারের প্রতিবাদ জানাবো এবং প্রতিটি বাদ পড়া ভোটারের নাম ফিরিয়ে আনবো। এই যে আন্দোলনগুলি হচ্ছে, যেগুলির খানিকটা খবর হয়তো আপনারা পাচ্ছেন, সেটা রণবীর সমাদ্দার যেভাবে এই বায়োপলিটিক্স ফ্রম বিলোকে সংজ্ঞায়িত করছেন, তার 4টি বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ। এক ধরনের অনুভূমিক সংগতি দেখা যাচ্ছে, হরাইজন্টাল সলিডারিটি, যেখানে নারী, সংখ্যালঘু মানুষ, মতুয়া এবং একাধিক জায়গাতে আমরা দেখেছি যে যেখানে আদিবাসী মানুষজন একত্রে প্রতিবাদ করছেন। ভোটাধিকারকে কেবল একটা অধিকার না ভেবে জীবন রক্ষার শর্ত হিসাবে দেখা হচ্ছে। গ্রামের মোড়ে মোড়ে, বস্তিতে বস্তিতে গণশুনানি এবং সচেতনতা শিবির তৈরি হচ্ছে। এটা কিন্তু একেবারেই সরকার বা তৃণমূলের বাইরেও হওয়া শুরু হয়েছে। আমি সরকার বলতে পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি। এছাড়াও আপনারা বিএলওদের নেটওয়ার্কের কথা জানতে পারেন, তাদের প্রতিবাদের কথা জানতে পারেন, কিন্তু আমি সেগুলোর কথাও বলছি না। আস্তে আস্তে কিন্তু গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে বিভিন্ন ধরনের গণসচেতনতার শিবির হচ্ছে এবং সেখানে এই ধরনের প্রচারগুলো চলছে।
আইনি লড়াইয়ের পাশাপাশি সরাসরি পদযাত্রা, অবরোধ এবং গণদাবি, অর্থাৎ এক ধরনের বাস্তবের উপর খাড়া করা, বাস্তবের পাটাতনের উপর খাড়া করা নীতি শাস্ত্রের রচনা হচ্ছে, এক ধরনের প্র্যাকটিক্যাল এথিক্সের চর্চা হচ্ছে। বিহারেও এসআইআর বিরোধী প্রতিবাদ গড়ে উঠেছিল। কিষানগঞ্জের সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় সংগঠনগুলো এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশন গুলোতে সাধারণ মানুষের পক্ষে এখনো আইনি লড়াই চলছে। রণবীর সমাদ্দার একটা সতর্কবাণী দিয়েছেন যে এই ধরনের নিচতলার নফসীয় প্রতিরোধ কখনোই স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী হবে না। উনি 1971 সালের ভারতের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একটি গণ আন্দোলন ডানপন্থী পপুলিজম বা কর্তৃত্ববাদী জাতীয়তাবাদের রূপ নিতে পারে। অর্থাৎ উনি মূলত ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি বিরোধী যে আন্দোলন, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে সোশ্যালিস্ট এবং গান্ধীবাদীদের পাশাপাশি আরএসএস এর থাকার কথাও বলছেন, বা সেই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করছেন। পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী আন্দোলনকে টেকসই করতে হলে একটা নতুন ধরনের জনশক্তির প্রয়োজন, যা একই সঙ্গে সংগতি জানাবে অনুভূমিকভাবে এবং উলম্বভাবে সংগঠনের সমন্বয় ঘটাবে। অর্থাৎ কোথাও একটা আমাদের এই ধরনের একটা নেটওয়ার্ক গঠনের প্রয়োজন রয়েছে বলে আমার এখনো অব্দি মনে হচ্ছে। আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের তুলনামূলক বিশ্লেষণ আমাদের একটা ভয়াবহ সত্যের সামনে দাঁড় করাচ্ছে যে নাগরিকত্ব ও ভোটার তালিকা যখন নফসীয় রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, তখন তা গণতন্ত্রকে ভিতর থেকে ধ্বংস করে দিতে পারে। নাৎসি জার্মানির ইহুদি, আসামের বাঙালি মুসলমান বা মিয়া, বিহারের 69 লাখ বাদ পড়া ভোটার এবং পশ্চিমবঙ্গের বিচারাধীন সংখ্যালঘু ও নারী ভোটার সবাই একই নফসীয় ক্ষমতার শিকার। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ভয়াবহতা কেবল সংখ্যার মধ্যে নয়। 63.66 লক্ষ নাম বাদ, 60.6 লক্ষ বিচারাধীন, এটা দিয়েই এটাকে বোঝা সম্ভব নয়, বরং এর ভৌগোলিক ও সাম্প্রদায়িক টার্গেটিং কে বুঝতে হবে। সীমান্তবর্তী জেলা, মতুয়া অধ্যুষিত এলাকা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যেখানেই বিজেপির জন্য রাজনৈতিক হুমকি আছে, সেখানেই ভোটার বিলোপের মেশিন চালানো হচ্ছে। ফর্ম 7 এর মাধ্যমে নট ইন্ডিয়ান সিটিজেন ও ডেথ তকমা দেওয়া, গ্লিচের অজুহাতে রাতারাতি 7 কোটি ভোটারকে হঠাৎই বিচারাধীন করে দেওয়া, এইসব ঘটনা নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। কিন্তু ইতিহাস তো কেবল বর্জন আর বিলোপের ইতিহাস নয়, এবং শুধুমাত্র ফ্যাসিস্টদেরও ইতিহাস নয়, এটা প্রতিরোধ এবং পুনর্গঠনেরও ইতিহাস। তাই রণবীর সমাদ্দারের পলিটিক্স ফ্রম বিলো, ব্লেন কাউয়ের এক ধরনের সমালোচনামূলক বায়োপলিটিক্স, পশ্চিমবঙ্গ ও বিহারের এসআইআর বিরোধী আন্দোলন, সব মিলিয়ে একটা বিকল্প রাজনীতির সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। এবং আমরা তো সেই কথাটা জানি যে যেখানে ক্ষমতা নিজের চরম প্রকাশ ঘটায়, প্রতিরোধও সেখানে চরম আকার নিয়ে হাজির হয়। এই প্রতিরোধকে কেবল নেতিবাচক হিসাবে না দেখে বরং একটা পজিটিভ ক্রিটিক বা এক ইতিবাচক সমালোচনা হিসাবে দেখার সময় এসছে। এক দেশ এক নির্বাচনের গেরুয়া কবিরাজির হাত থেকে ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে হলে আমার মতে শুধু প্রতিবাদই যথেষ্ট নয়। নির্বাচন কমিশনকে তার নির্বাহী ভূমিকা ছেড়ে সত্যিকার অর্থে নিরপেক্ষ হয়ে উঠতে বাধ্য করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনাগুলোকে কাগজে কলমে না রেখে বাস্তবায়ন করতে হবে। ফর্ম 7 এর অপব্যবহার বন্ধ করতে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নিচ থেকে যে বায়োপলিটিক্যাল প্রতিরোধ গড়ে উঠছে, যে নফসীয় প্রতিরোধ গড়ে উঠছে, তাকে টেকসই করতে হবে, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে, যাতে বাংলাকে নাৎসি জার্মানির ভয়াবহতা কোনোভাবেই রিপিট করতে দেওয়া যাবে না। এবং শুধু বাংলায় বলে নয়, কোনোভাবে কোনো গণতন্ত্রেই যেন সেই ভয়াবহতা আর কখনো ফিরে না আসে, সেই রাজনৈতিক লক্ষ্যে আমাদের এগোতে হবে। নির্বাচন কমিশন যদি এই প্রক্রিয়ায় নিজেকে শুধু নির্বাহী ভূমিকায় সীমাবদ্ধ রাখে এবং দায়িত্ব এড়ানোর এই প্রচেষ্টা চালিয়ে যায়, তাহলে আগামী দিনে নাগরিকের হাতে ব্যালট পৌঁছানোই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই ভয়ের রাজনীতি থেকে উত্তরণের পথ একটাই, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ স্থানে রাখা।
আসামের ডিটেনশন ক্যাম্পে আটক ব্যক্তি, নুরেমবার্গ আইনের শিকার ইহুদি, বিহারের বাদ পড়া ভোটার, পশ্চিমবঙ্গের বিচারাধীন মেয়েরা, সবার ভিতরেই একটা জীবনের রাজনীতি সক্রিয় রয়েছে। সেই রাজনীতিকে অস্বীকার করে উপর থেকে চাপিয়ে দেওয়া নাফসীয় ক্ষমতা যতদিন থাকবে ততদিন বেয়ার লাইফ এবং নির্বাচনী বিলোপকরণের সম্ভাবনা রয়ে যাবে। কিন্তু এই নিচ থেকে নাফসীয় প্রতিরোধ যদি একটি নতুন জনশক্তির সঙ্গে যুক্ত হতে পারে, যে জনশক্তি একই সঙ্গে যত্ন, সুরক্ষা এবং গণতান্ত্রিক সংহতিকে মূল্য দেবে, তাহলে আমার মতে এই মুহূর্তে যে ইতিহাসের গতিপথে ভারত রাষ্ট্র চলছে তাকে বদলানো অসম্ভব কিছু হবে বলে আমার মনে হয় না। আমি এখানেই থামছি। থামার আগে কয়েকটা যেটা কথা হচ্ছিল সেই কয়েকটা বইয়ের নাম একটু বলে দিই। ক্লেয়ার ব্লেনকাউ এর যে বইটি, সেই বইটির নাম বায়োপলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ফুকো, পাওয়ার অ্যান্ড পজিটিভ ক্রিটিক। এছাড়াও এখানে আপনারা দেখেছেন, একটা দেখতেই পারেন যে যেখানে আমি সার্কুলেশন অফ ইম্পেরিয়ালিজমের কথা বলছিলাম, নতুন করে বায়োপলিটিক্স এবং নেক্রোপলিটিক্স এর গঠন আসলে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদেরই একটা নতুন গঠন। এটার জন্য আপনারা প্যাভিলিয়ন বলে একটি পত্রিকা আছে, সেই জার্নালের 2009 এর সংখ্যা দেখতে পারেন, যেখানে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল, আমি লেখকের নাম ভুলে যাচ্ছি, বায়োপলিটিক্স অ্যান্ড নেক্রোপলিটিক্স, ইম্পেরিয়ালিজম অফ সার্কুলেশন। এবং এইটা দেখতে পারেন। রণবীর বাবুর বই, নতুন বই, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি প্রেসের বই, 2025-এ বেরিয়েছে, বায়োপলিটিক্স ফ্রম বিলো, ক্রাইসিস, কনজাংচার, রাপচার, এই বইটি দেখতে পারেন। এছাড়াও আপনারা, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যেখানেই পাবেন যোগেন্দ্র যাদবের ভিডিওগুলো দেখুন, এবং বাংলা স্পেসিফিক যে খবর হচ্ছে বা যে রিপোর্টগুলো আসছে সেগুলোর জন্য আমি অবশ্যই দ্য ওয়্যারে নিয়মিত অপর্ণা ভট্টাচার্য তিনি লিখছেন, তার কলামগুলো দেখুন, তার রিপোর্টগুলো পড়ুন দ্য ওয়্যারে অপর্ণা ভট্টাচার্যের, তাহলে এই বিষয়ে আরো অনেকটা আপডেটেড থাকবেন বলে আমার ধারণা। ধন্যবাদ। এবার বাকিরা বলুন। ধন্যবাদ দাদা। খুব দারুণ আলোচনা ছিল, বাট একই সাথে এটা আমাদের জন্য, যেটা আপনি প্রথমে বলতেছিলেন যে এটা একটা মানে হতাশারও বিষয় আর কি। মানে আমরা একটা আহ, গণহত্যার মানে যে জেনোসাইডাল প্রসেসের সামনে দাঁড়ায় কথা বলতেছি আর কি। তো তো দিন শেষে সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা সেই ফুকুরের কথাতে ফিরে যাই, যে পাওয়ার যেখানে থাকবে, যেখানেই পাওয়ার সেখানে রেজিস্ট্যান্স। তো সেই রেজিস্ট্যান্সের জায়গাটা তৈরি করতে হবে। এটা একটা ইন্টারেস্টিং পার্ট। মানে আহ, তালাল আসাদ তার বাবা কে নিয়ে একটা লেখা লিখছেন 12র দিকে আর কি, মোহাম্মদ আসাদ বিটুইন রিলিজন এন্ড পলিটিক্স। ওইখানে উনি এইটাই বলতেছেন যে মানে ক্যাপিটালিজম এবং মডার্ন স্টেট যে ধরনের পাওয়ার চর্চা করে এবং করবে, সেটার জায়গাতে এক ধরনের একটা রেজিস্ট্যান্সের একটা পলিটিক্স করতে, প্রতিরোধের একটা রাজনীতি করতে হবে আর কি। যেহেতু তালাল আসাদ ফুকোডিয়ান জিনিওলজিক্যাল জায়গাটা ট্রেস করেন, সো সে ওই রেজিস্ট্যান্সের জায়গাটা ফুকো থেকে নিবেন এবং নিয়ে সেটাকে ডেভেলপ করে উনি একটা প্রতিরোধের রাজনীতির কথা বলবেন। সেই প্রতিরোধের রাজনীতির ধরনটা মানে তালাল বলবেন যে যারা ইসলাম পালন করে, যারা মুসলিম, তারা হয়তো বা তাদের ইসলামিক ডিসকাসিভ ট্র্যাডিশন থেকে নেবে, তারা ইমানদার ইন্সপায়ার্ড হবে তাদের এভরিডে লাইফের সাপেক্ষে। বাট যারা হচ্ছে গিয়া মুসলিম না, অন্য কেউ, অন্য করে, অন্য সত্তা তাদের, তারা তাদের এথিক্যাল জায়গা থেকে একটা মানে জয়েন্ট একটা ভেঞ্চার করবে, যেটাকে আমরা মানে এক ধরনের যে মানে শরিক হওয়ার যে একটা প্রসেসের কথা বলি আর কি। সো এই যে যে প্রসেসটা, এই প্রসেসটা তারা হবে এথিক্যাল চয়েস থেকে, এবং তারা জয়েন্টলি ওই প্রতিরোধের রাজনীতিটা করবে আর কি। সো শরিকানা রাজনীতি আমরা যখন কথা বলি তখন একটা প্রতিরোধের জায়গা থাকে। এবং আমরা সম্প্রতি যে ইবাদুর রহমানের একটা বই আমরা বের করছি আর কি, ঢাকা থেকে, জুলাইয়ের উপরে। তো আমরা বলছি যে জুলাই তো আমাদের একটা এরকমই ছিল, যে হচ্ছে একটা হচ্ছে আপনার এই সাধারণ মানুষের একটা জায়গা, আপনি যেটাকে বলছেন হরাইজন্টাল একটা প্রসেস, এইটার সাথে আর হচ্ছে একটা আপনার উলম্বর যে সম্পর্কটা, সেটাকে একটা মানে আপনার খুবই কোঅর্ডিনেশনের প্রসেসের ভিতর দিয়ে সে মানে আমরা
এই কাজগুলো আঞ্জাম দিছি। সো আপনাদের এখানেও এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যে আপনারা ভাবতেছেন এবং এটাকে কিভাবে অ্যাপ্লিকেবল করা যায় এই বিষয়ে যদি আপনি বলতেন, যেহেতু একজন কমেন্ট করছে সেই কমেন্টের উত্তর দিয়ে কমেন্টের সাথে আমি যেটা মন্তব্য করলাম সে মন্তব্য একটু কানেক্টেড আর কি, কিছুটা কানেক্টেড। আপনি যদি একটু মানে বলতেন কিভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ আ কেস, আপনি যদি একটু দেখতেন। আপনি বলেন, পাশাপাশি বিশ্বনাথ যদি কোনো যোগ করতে চায় উনিও যোগ করতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার ধারণা বিশ্বন্দুদা বললে আরো ভালো হবে, কারণ বিশ্বন্দুদা আমার থেকে অনেক বেশি বাংলা ঘুরেছেন এবং সাম্প্রতিক সময়েও ঘুরেছেন। কিন্তু আমার নিজের যেটা মনে হচ্ছে সেটা আমি একটু বলি। উম, দুটো তিনটে জিনিস বাংলায় গায়েব হয়ে গিয়েছে। এক হচ্ছে, আমি তার রাজনীতির সঙ্গে কতটা সহমত সহমত নই এই সব আলোচনায় যাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমি ধরে নিচ্ছি স্বাধীনতার আগে আহ যে ধরনের আন্দোলন হয়েছে তার যে হ্রাস, এমনকি বামপন্থী আন্দোলনের ক্ষেত্রেও, বামপন্থী আন্দোলনের শুরুর দিনগুলোতেও যদি যান, যখন তারা আহ, খুবই মূলত ইন্টালেকচুয়াল নির্ভর এবং ব্যারিস্টার নির্ভর, যেটা কংগ্রেসও ছিল একটা সময়, আহ, সেটা একটা ছিল, তারাও ছিলেন সেটা। কিন্তু কংগ্রেস ততদিনে গান্ধীর কল্যাণে কৃষকদের মধ্যে পেনিট্রেট করে ফেলেছে, এবং তাছাড়া আরো অনেকগুলো আহ, দল এখানে ছিল, কৃষক প্রজা পার্টির মতো। যোগেন মন্ডল ছিলেন। আহ, আসলে যোগেন মন্ডলের থাকা, মতুয়াদের মোবিলাইজড হওয়া, আহ, এবং নমশূদ্র মানুষদের মোবিলাইজড হওয়া, এই যে ধাঁচাগুলো ছিল না কৃষক প্রজা পার্টির যে ধাঁচা, এই সমস্ত ধাঁচাগুলো কিন্তু পরবর্তী সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত ধাঁচাগুলো আহ কমিউনিস্ট পার্টির দিকে চলে যায়। আহ এতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেই কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, কিন্তু থাক। আহ এর ফলে যেটা হয়েছে আমার নিজের মনে হয় যে পেশাজীবী মানুষ বা একেবারে সত্যি সত্যি যারা একটা একটা পেশাকে আঁকড়ে বেঁচে থাকেন, কৃষক মানুষ হতে পারেন, আহ সেটা একটা আহ কারিগর মানুষ হতে পারেন, যারা মূলত গ্রামের মানুষ, তাদের ঘিরে যে রাজনীতির বলয় ছিল, এমনকি তখনকার ওয়েস্টমিনিস্টার কাঠামো, তখনকার কাঠামোর মধ্যেই ছিল, আইনি কাঠামোর মধ্যেই ছিল, কারণ ফজলুল হক বা যোগেন মন্ডলরা খুব বেশি সংসদ নির্ভর। কিন্তু তারপরেও আমি বলবো যে মোবিলাইজেশনের যে ধরনগুলো ছিল, এই ধরনগুলো পরবর্তী সময়ে বামপন্থী রাজনীতিতে এসে খানিকটা পাল্টায়। এবারে আপনি বলতেই পারেন তেভাগা, তেলেঙ্গানা বা নকশালবাড়ির কথা, কিন্তু সেগুলো আমার চোখে এখন ইতিহাসের একটা বিশেষ জাংচার বা একটা বিশেষ মানে জলবিভাজিকা। কিন্তু তার আগে পরে অনেকগুলো গন্ডগোল হয়েছে, কাজেই বাংলায় যখনই অনুভূমিক সংহতি বলুন বা উলম্ব সংগঠনের কথা যখন ওঠে, আহ, আপনার বাংলায় আমার বাংলায় খানিকটা তফাৎ আছে। তার কারণ হচ্ছে যে আপনাদের ওখানে খুব সহজেই এই ধরনের কিছু জিনিস, আমি জানি যে সেগুলো সহজ নয়, সেগুলোর পিছনেও অনেক সাংগঠনিক বা গাঠনিক প্রক্রিয়া রয়েছে, কিন্তু আমাদের এখানে সেই ধরনের ফরমেশন তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে আসলে এরকম, কিন্তু তাদের মোবিলাইজেশনের ধরন একটা সময় খুবই বামপন্থী ঘেঁষা ছিল, কারণ তারা বামপন্থীদের সঙ্গ করেছিলেন, আহ এক ধরনের বামপন্থীদের সঙ্গ করেছিলেন। কাজেই সব মিলিয়ে যেটা হয়েছে যে একটা বিষয় যেখানে আমার অস্তিত্বের সংকট দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়েও আমরা আসলে আন্দোলনের রূপরেখা এই জন্য হয়তো খানিকটা ঠিক করতে পারছি না যে আমরা কি পদ্ধতিতে আন্দোলন করব বা সংগঠন বলতে আমরা কি বুঝি। এই আলোচনাটা আসলে পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে গেছে, বা মানে মোবিলাইজেশন কোন পদ্ধতিতে হবে এটাও বোধহয় আমরা খানিকটা বেশি ভেবে ফেলেছি, কারণ আমাদের একটা অ্যাজাম্পশন আছে কিছু কিছু বিষয়, যে অ্যাজাম্পশন গুলো বিগত 3-4 দিনে মালদা, কালিয়াচক, এই যে সুজাপুর, যেগুলো হচ্ছে, যেগুলোকে আসলে মিডিয়া ঝামেলা বলছে, মুখ্যমন্ত্রী নিজেও খুব খারাপ কথা বলছেন, ঠিক আছে, সুপ্রিম কোর্টের একটা বাজে অবজারভেশন এসছে, সব মিলিয়ে এই যে ঘেঁটে যাচ্ছে এবং কেউই এদের পাশে দাঁড়াচ্ছেন না, এটার একটা বড় কারণ হচ্ছে যে আসলে এই ধরনের মোবিলাইজেশন, এটা বিশ্বজিৎ আরো ভালো বলতে পারবেন, আসলে এর মধ্যে এক ধরনের উপনিবেশের আগের সময়ের ছাপ আছে।
যেটা কখনোই একটা কেন্দ্রকে খুব পাত্তা দিয়ে গড়ে উঠতো না। কিন্তু কেন্দ্রকে পাত্তা দেওয়াটাই আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং বামপন্থীরা এর শিকার, তৃণমূল কংগ্রেসের শিকার। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসও কিন্তু মনে রাখবেন তাদের একটা ওই কংগ্রেসের জাতীয়তাবাদী ধারা থেকেই আগমন, জাতীয়তাবাদী ডানপন্থী বাম বিরোধী ধারা থেকে তাদের জন্ম। যদিও মমতা আসলে পপুলিস্ট এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভেগ ধরেন, কিন্তু তার কিন্তু একটা এই ধরনের অতীত আছে। এবং এমার্জেন্সির সময় যদি আপনি খেয়াল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ কিন্তু প্রো ইন্দিরা, এবং এটা কিন্তু সিপিআই এর মতো পক্ষ নয় যেখানে তারা বামপন্থী দিক থেকে সমর্থন করছেন, কিন্তু তার পক্ষ কিন্তু একেবারেই জাতীয়তাবাদী দিক থেকে, যে দেশ সংকটে এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু মমতা রাজনীতি করছেন, মানে রাজনীতি শুরু করছেন। কাজেই এটা ভুলে গেলে হবে না, তিনি কংগ্রেসের সব থেকে খারাপ কাজ এবং খারাপ সময়ে কংগ্রেসের এবং ইন্দিরা কংগ্রেসের সমর্থক ছিলেন। কাজেই এই ফ্যাক্টর গুলো আসলে কাজ করছে এবং সেই কারণেই একটা সংহত হওয়ার প্রশ্নগুলো আটকে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে যে ধরনের পরিস্থিতি রয়েছে তাতে যে কিছু কিছু যা কিছু ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। মানে আমি না ঘটার সম্ভাবনাটাই বেশি দেখছি, কারণ আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যা সাংগঠনিক প্রভাব তাতে তারা হয়তো আন্দোলনগুলোকে ম্যানেজও করে ফেলতে পারে। কিন্তু যদি এগুলো বাড়তে থাকে এবং হতে থাকে, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির বিচারে যা অবস্থান রয়েছে তার একটা বিপরীত অবস্থান তৈরি হবে অনেকদিন পর। এবং এটা আমরা শেষবার খুব স্বতঃস্ফূর্ত ভাবে, যদিও আরবান অঞ্চলে আমি বলবো, আমরা দেখেছিলাম এনআরসি সিএ বিরোধী আন্দোলনের সময়, যখন আদপেই আগল ভেঙে গেছিল এবং কোনো রাজনৈতিক দলের কথা শুনে মানুষ রাস্তায় নামেনি, কিন্তু সেটা ছিল খুবই আরবান সেন্টার গুলো নির্ভর। এসআইআর বিরোধী আন্দোলনগুলো একেবারেই গ্রাম ভিত্তিক হতে চলেছে। কাজেই সেই ক্ষেত্রে আমার নিজের মনে হয় যে এটা এটা পুরোটাই একটা পসিবিলিটিস এর খেলা। আমার মনে হয় না যে এটা আমি এখন খুব একটা কিছু বলার জায়গাতে আছি। তো আমার নিজের চোখে এটাকে এইভাবেই দেখতে আমার মনে হয়।